মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা বা চুক্তি করেনি সরকার। মিয়ানমারে গৃহযুদ্ধ কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের তাগিদ। Complete civil war going on in Myanmar, and I do not want to be hopeful that unless the dust settles, we will be able to send our Rohingyas back to their country. করিডোর নিয়ে জনগণের সঙ্গে কানামাছি খেলছে সরকার। মন্তব্য রিজভির। জাতীয় নির্বাচন দিনক্ষণ জানতে চায় রাশিয়া, বললেন খসরু। মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। দেয়া হবে গণসংবর্ধনা। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নেবেন নেতাকর্মীরা। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জুলাই অভ্যুত্থানে পাওয়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান আলী রিয়াজের। ঐক্যমত্য সম্ভব বলছে 12 দল। নারী সংস্কার কমিশনের রিপোর্ট পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি চেয়ে রিট। নিবন্ধন নিয়ে জামায়াতের আপিলের শুনানি আগামী সপ্তাহে। অচল অবস্থা কাটেনি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন শিক্ষকদের। এবং পাকিস্তানে পানি বন্ধ কিংবা হামলার জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইসলামাবাদের। সীমান্ত থেকে রেঞ্জারকে তুলে নিল ভারত। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাজসি। এবারে থাকছে বিস্তারিত। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখন ভারত প্রোপাগান্ডায় নেমেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, অন্যদিকে প্রতিনিয়ত উড়ে এসে জুড়ে বসছে হাজারো রোহিঙ্গা। শনিবার পর্যন্ত কক্সবাজারে আরও 5,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 1,18,000। এমতাবস্থায় রবিবার সকালে বিউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। We must have the roadmap how all these people can go back, not the tokenism that was tried twice and failed. মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। Sort of a complete civil war going on in Myanmar. Complete civil war going on in Myanmar. And I do not want to be hopeful that unless the dust settles, we will be able to send our Rohingyas back to their country. অন্যদিকে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, বাংলাদেশ নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান দেয়া যাবে না। We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet with the parties. বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিলুর রহমান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মানবিক করিডোর আর নির্বাচন নিয়ে সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কবে হবে তা বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত। সহকর্মীদের সঙ্গে নিয়ে নাইম আফসানের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার বেলা 11টায় আসেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরোভিচ খোজিন। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা সামা ওয়াবেদ। দুদেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতে বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চান রাশিয়ান রাষ্ট্রদূত। কাজ করতে হবে বাইরে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ও করিডোর নিয়ে জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার কানামাছি খেলে সন্দেহ সৃষ্টি করছে। আপনার সরকারের ভেতর থেকে মনে হয় তারা কেউ নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। ঢাকাস্থ নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এই সমাবেশে ভারতের অগণতান্ত্রিক নীতি বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। প্রত্যেকটি গণতন্ত্রের অংশ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। দলীয় প্রধানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অভ্যর্থনা জানাবেন তারা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। 4 মাস পর আগামী 6 মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে রওনা হবেন। মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তারেক রহমানের সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সহ 8 জন। খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা নিয়ে সড়কের 2 পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত অভ্যর্থনা জানাবেন মহানগর উত্তর বিএনপি ও লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত থাকবেন ছাত্রদলের নেতাকর্মীরা। খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত যুবদল, হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত মহানগর দক্ষিণ বিএনপি, আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত স্বেচ্ছাসেবক দল, বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত কৃষক দলের নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন। কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত শ্রমিক দল, বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত ওলামা দল, তাঁতি দল, জাসাস ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন। বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 পর্যন্ত অভ্যর্থনা জানাবেন মুক্তিযোদ্ধা দল সহ সকল পেশাজীবী সংগঠন। গুলশান 2 গোল চত্বর থেকে গুলশান এভিনিউ পর্যন্ত মহিলা দল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর ও চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ না করতে এবং যানজট এড়াতে চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও না হাঁটার নির্দেশনাও দেয়া হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের শুরুতে এ আহ্বান জানান তিনি। এদিকে সংস্কার প্রস্তাবের কিছু ক্ষেত্রে ভিন্ন মত আছে জানিয়ে জোট নেতা মোস্তফা জামাল হায়দার বলেন, মতপার্থক্য থাকলেও ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন, আরও জানাচ্ছেন নাফিয়া ফারসানা। ঐক্যমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই অংশ হিসেবে রোববার সকালে সংলাপে অংশ নেয় 12 দলীয় জোট। আলোচনার শুরুতে মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সংস্কার প্রস্তাবে সব রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাই অভ্যুত্থানে পাওয়া সুযোগ কাজে লাগাতে মতপার্থক্য ভুলে ছাড় দেওয়ার আহ্বানও জানান তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের প্রতিবেদনগুলো দেওয়া হয়েছিল, সেগুলোর বিষয়ে আপনারা মতামত দিয়েছেন। অনেক বিষয়ে আপনাদের সাথে একমত আছে, অনেক বিষয়ে আপনাদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া সুপারিশে কিছু ভিন্ন মত আছে, আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। আমরা চাই সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। আর মতপার্থক্য থাকলেও ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন 12 দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার।
বলেন আর কখনো যেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। আমরা একটা ন্যূনতম ঐক্যমতে উপনীত হতে যদি পারি এবং আগামী দিনে আর কখনো যেন স্বৈর শাসনের উৎপত্তি না হতে পারে, মূলত সেটাই আজকে আমাদের উদ্দেশ্য। সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবে 12 দলীয় জোট একমত বলেও জানান মোস্তফা জামাল হায়দার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। নারী সংস্কার কমিশনের কিছু বিষয়ে পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট দায়ের করেন। রিটে নারী সংস্কার কমিশনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী জানান, উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট 2025-এর অধ্যায় 3, 4, 6, 10, 11 এবং 12 এর অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় রিট পিটিশন করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি এই সপ্তাহে আবার পুনরায় শুরু হবে। আগামী মঙ্গল বা বুধবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে। রোববার বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হবে। আদালতে জামায়াতের নিবন্ধনের আপিলের শুনানির জন্য উপস্থাপন করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী। আদালত বলেন, কার্যতালিকায় পর্যবেক্ষণে রাখুন, আগামী মঙ্গলবার বা বুধবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এ সময় আইনজীবী শিশির মনির সঙ্গে ছিলেন। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। রোববার আপিল বিভাগের বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালত জানান, মামলার গুরুত্ব অনুসারে শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি একে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গেল 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষক সমিতি। গত ফেব্রুয়ারিতে ছাত্রদের উপর হামলার বিচার দাবিতে চলা আন্দোলনে লাঞ্ছনার শিকার হন শিক্ষকরা। এরই প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষকরা। বিভিন্ন বিভাগের তালা ঝুলিয়ে দেন তারা। রোববার সকালে এইসব তালা খোলা হলেও আসেননি কোনো শিক্ষক শিক্ষার্থী। কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য শিক্ষক সমিতির সাথে বৈঠক করেও কোনো সমাধান করতে পারেনি। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে জানিয়েছেন শিক্ষকরা। সোমবার বেলা 11টায় এই নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছে শিক্ষক সমিতি। গত ঘটনাগুলোর প্রেক্ষাপটে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সবার বিচার দাবিতে শিক্ষকবৃন্দের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। আমরা শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব। সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে আর কি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রার প্রস্তুতি চলছে রংপুরে। বিকাল 3টায় গণপদযাত্রাটি নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে শেষ হবে মেডিকেল মোড়ে। স্থানীয় বিএনপির আয়োজনে গণপদযাত্রায় অংশ নেবেন দলটির ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস ও শামসুজ্জামান দুদু। লাখো মানুষের এই আয়োজনে তিস্তা অববাহিকার 5 জেলার মানুষ এতে অংশ নেবে। এখন পর্যন্ত তিস্তা সম্পর্কে কোনো রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনো মন্তব্য বা কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত দেওয়া হয়নি বা আমাদেরকে জানানো হয়নি দেশবাসীকে। তাই আবারও আমাদের আজকে এই দ্বিতীয় কর্মসূচি
পদযাত্রা আমাদের রংপুরে আমাদের আজকে 1 লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে আমরা আমাদের পদযাত্রা শুরু করব। গণপদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক, গণপদযাত্রার নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি তো জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই অঞ্চলের মানুষজন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আজকেও একই দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে সেটি একই সঙ্গে ভারত পানি প্রত্যাহারের কারণে, একতরফা পানি প্রত্যাহারের কারণে এই অঞ্চলে তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে। একই সঙ্গে এই তিস্তায় যখন বন্যার সময় এসে ভারত কোনো কারণ ছাড়াই যখন পানি ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু এই অঞ্চল একেবারে প্লাবিত হচ্ছে, বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে, আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে হাজার হাজার মানুষের জমি, বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ তিস্তা রক্ষার যে আন্দোলন সেটি করে আসছে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা যুগপৎ আন্দোলন করে আসছে। আপনি জানেন যে গত মার্চ মাসেও রংপুরের তিস্তা পাড়ে 115 কিলোমিটার, দুই পাশে 130 কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন গণ অবস্থান কর্মসূচি পালন করেছিল। সেই আয়োজনে কিন্তু বিএনপি করেছিল। তাদের দাবি হচ্ছে যে কোনো মূল্যেই ভূ রাজনীতি নয়, বরং চীন বা ভারত যারাই করুক না কেন, এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি করতে হবে। হঠাৎ করে এই মহাপরিকল্পনা ঝুলে যাবার পর আজকে কিন্তু বিএনপির এই আন্দোলন করছে, অর্থাৎ বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল, তিনি প্রধান সমন্বয়কারী তিস্তা নদী রক্ষা আন্দোলনের, তার ডাকেই আজকে এই আন্দোলন হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে একেবারেই মঞ্চ প্রস্তুত রয়েছে রংপুরের শাপলা চত্বর এলাকায়। তিস্তার অববাহিকার যে 5টি জেলা রয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং গাইবান্ধা, এই যে 5 জেলার মানুষ, নদীপাড়ের মানুষ, তারা কিন্তু আসতে শুরু করেছেন। একই সঙ্গে বিএনপির যে এই অঞ্চলের নেতাকর্মী, তারাও আসতে শুরু করেছেন। আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জেনেছি যে তাদের মূল দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে কোনো মূল্যে ভূ রাজনীতি থেকে বেরিয়ে এসে এই অঞ্চলের মানুষের যে প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা, সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, এই দাবি তারা তুলেছেন। নেন্সি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল এবং ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে ছাত্র সমাজ। রোববার সকাল 11টার দিকে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। এ কারণে আদালতের প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছে। গাড়ি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে ঢুকতে দেয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদেরও। এর আগে গেল 30 এপ্রিল দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন। এর কয়েক ঘন্টা পরেই স্থগিতাদেশ দেন চেম্বার আদালত, যদিও পরে তা প্রত্যাহার করে রোববার শুনানির আদেশ দেওয়া হয়। আমাদের দাবিটা হচ্ছে আজকের মধ্যে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে চিন্ময় কৃষ্ণ দাসের নাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চার্জশিটে যুক্ত করতে হবে এবং তার যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। শুনানিকে কেন্দ্র করে যাতে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন করতে না পারে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাভারের বিরুলিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানিয়েছেন, রোববার সকালে বিরুলিয়ার সামায়ের গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শুকুর শিকদার একজন রং মিস্ত্রি।
সকালে গ্রামে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলছে, কারা কি উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। দেশের উচ্চশিক্ষা খাতে এই ক্যাম্পাস নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। রাজধানীর খিলগাঁওয়ের ৭৫ নম্বর ওয়ার্ডে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ডক্টর সুলতান মাহমুদ ভূঁইয়া। বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সোনারগাঁওয়ের অবস্থান ভালো বলে প্রশংসা করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু ও লায়ন মীর আব্দুল আলিম, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আলামিন মোল্লা।